অরায়ণ টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ অনুপম। আমাদের আজকের আলোচনার বিষয় তাপ বেসিক পার্ট 3। তো দেখো, আমরা তাপের দুটো বেসিক ক্লাস করেছিলাম। সেখানে আমরা তাপ সংক্রান্ত বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করেছি এবং সেই রাশিগুলোর গাণিতিক রূপ এবং তাদের যে এসআই সিজিএস একক এবং মাত্রীয় সংকেত এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ক্যালোরিমিতি নিয়ে। আমাদের প্রথম টপিকস ক্যালোরিমিতি। এই ক্যালোরিমিতি বলতে আমরা কি বুঝি? প্রথম কথা হচ্ছে এটা দেখো, এখানে এই যে ক্যালোরি, এই ক্যালোরি হচ্ছে তাপের একক বা এই ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক। আর মিতি শব্দটার অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ ক্যালোরিমিতি বলতে আমরা বুঝি তাপের পরিমাপ, অর্থাৎ তাপের পরিমাপ করা বা তাপের পরিমাণ নির্ণয় করা, এটাকেই আমরা বলছি ক্যালোরিমিতি। তাহলে আমরা এটা বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলবো ক্যালোরিমিতি। তো এই ক্যালোরিমিতি প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে এই ক্যালোরিমিতির মূলনীতি কী এবং এই ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগের শর্তগুলো কি কি। ঠিক আছে, দেখো এই আলোচনার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে বদ্ধ সংস্থা। এই বদ্ধ সংস্থা কথাটার অর্থ কি? বদ্ধ সংস্থা বলতে আমরা বুঝি এমন একটা আইসোলেটেড সিস্টেম যেখানে শক্তির কোনো কি হবে না, আদান প্রদান হবে না। শক্তি এবং ভরের কোনো আদান প্রদান হবে না পরিবেশের সঙ্গে। বিষয়টা কেমন একটু সহজে বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা ফ্লাক্স, ঠিক আছে, এটা একটা ফ্লাক্স। তাহলে ফ্লাক্স আমরা কেন ব্যবহার করি? ফ্লাক্স আমরা ব্যবহার করি মূলত এর ভেতরে কোনো তরল পদার্থকে একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখার জন্য আমরা ফ্লাক্স ব্যবহার করি। ঠিক আছে, অর্থটা কি? যখনই আমরা এই ফ্লাক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি তখনই এই ভেতরের যে পরিবেশ, এই ভেতরের পরিবেশের সঙ্গে বাইরের পরিবেশের তাপের কোনো আদান প্রদান হবে না। ঠিক আছে, এরকম একটা পরিবেশ, এটাকে আমরা বলছি বদ্ধ সংস্থা, যেখানে কোনো একটা সংস্থায় থাকা বস্তুগুলির সঙ্গে বাইরের পরিবেশের শক্তির কোনো আদান প্রদান হবে না। সেটা তাপ শক্তি হতে পারে বা অন্য যে কোনো শক্তি হতে পারে। শক্তির কোনো আদান প্রদান হবে না এবং ভরেরও কোনো আদান প্রদান হবে না। ঠিক আছে, তাহলে দেখো, মনে করো এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সে তুমি একটা উষ্ণ তরল পদার্থ নিলে, উষ্ণ যে কোনো একটা তরল পদার্থ তুমি নিয়ে এলে। এবার এখানে যদি তুমি তার থেকে কম উষ্ণ অর্থাৎ শীতল কোনো একটি বস্তুতে, অর্থাৎ এই তরলের তুলনায় শীতল কোনো একটি বস্তুকে যদি তুমি এর মধ্যে ফেলে দাও বা রেখে দাও এবং ঢাকনাটা যদি আবার বন্ধ করে দাও বা মুখটা যদি আবার আটকে দাও, তাহলে কি হবে? আমরা জানি যখন দুই বা ততোধিক বস্তু তাপীয় সংস্পর্শে থাকে তখন তাপের আদান প্রদান ঘটে, অর্থাৎ উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই যে তাপের আদান প্রদান, এই তাপের আদান প্রদানটা কে নিয়ন্ত্রণ করে? তাপের আদান প্রদানটা নিয়ন্ত্রণ করে উষ্ণতা। ঠিক আছে, তাপের আদান প্রদানটা নিয়ন্ত্রণ করে উষ্ণতা, অর্থাৎ যার উষ্ণতা বেশি সে, যার উষ্ণতা কম সে বস্তুকে তাপ দেবে এবং যে বস্তুর উষ্ণতা কম সে বস্তু, যে বস্তুর উষ্ণতা বেশি তার থেকে তাপ নেবে। ঠিক আছে, তাহলে এই বস্তুটাকে এখানে কি করা হলো? এখানে রেখে দেওয়া হলো বা এখানে ফেলে দেওয়া হলো। তাহলে কি হবে দেখো, এই উষ্ণ বস্তু ধীরে ধীরে, বা উষ্ণ তরল পদার্থ বা অন্য যে কোনো বস্তুও হতে পারে, উষ্ণ বস্তু ধীরে ধীরে তাপটাকে বর্জন করবে এবং শীতল বস্তু ধীরে ধীরে সেই তাপটা গ্রহণ করবে। এবার কথা হচ্ছে এই তাপের গ্রহণ এবং বর্জন কতক্ষণ চলবে? তাপের গ্রহণ এবং বর্জন চলবে যতক্ষণ না পর্যন্ত দুটি বস্তুর উষ্ণতা একই হয়ে যাবে। ঠিক আছে, তাপের গ্রহণ এবং বর্জন চলবে যতক্ষণ না পর্যন্ত দুটি বস্তুর উষ্ণতা একই হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালোরিমিতির সাহায্যে এটা নির্ণয় করতে চাই যে উষ্ণ বস্তু কতটুকু তাপ হারালো
বা শীতল বস্তুটি কতটুকু তাপ গ্রহণ করলো সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তার আগে আমাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে। তো এই ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগের যে শর্ত, সেই শর্তগুলো কি কি সেটা আমরা বলছি। দেখো, সেই শর্তগুলো হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে বস্তুদের মধ্যে তাপের আদান প্রদান হবে সেই বস্তুগুলো থাকতে হবে একটা বদ্ধ সংস্থায় থাকতে হবে, অর্থাৎ বস্তুগুলো থাকবে বদ্ধ সংস্থায়। এই বদ্ধ সংস্থায় থাকা কথাটার অর্থ হচ্ছে বদ্ধ সংস্থায় থাকবে বস্তু, এই কথাটার অর্থ হচ্ছে ওই দুটি বস্তুর মধ্যে দুই বা ততোধিকও হতে পারে। আমি সাধারণ অর্থে দুটি বস্তুর ক্ষেত্রে বলছি। মনে করো একটি উষ্ণ বস্তু আছে এবং একটি শীতল বস্তু আছে, তাহলে সেই দুটি বস্তুর মধ্যে যখন তাপের আদান প্রদান হবে তখন সেই দুটি বস্তু এমনভাবে থাকবে যাতে ওই দুটি বস্তু ছাড়া বাকি কোনো তাপের উৎস না থাকে এবং যাতে বাকি কোনো তাপ চলে যেতে পারে এরকম কোনো পরিবেশও যাতে না থাকে। অর্থাৎ এমনভাবে ওই দুটি বস্তুকে রাখতে হবে যাতে এখানে ওই দুটি বস্তু ছাড়া বাকি কোনো বস্তুর সঙ্গে তাপের আদান প্রদান না ঘটে। 2 নাম্বার যে বৈশিষ্ট্য বা শর্তটা থাকতে হবে, পূরণ করতে হবে, সেটা হচ্ছে বস্তুদ্বয় পরস্পর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে হবে। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে হবে, এই কথাটার অর্থ কি? অর্থাৎ যে দুটি বস্তু মধ্যে তাপের আদান প্রদান ঘটিয়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগ করতে চাইছি বা কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করলো সেটা নির্ণয় করতে চাইছি, সেই দুটি বস্তু একে অপরের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কেন? কারণ হচ্ছে আমরা জানি কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপের শোষণ ঘটে অথবা তাপের উদ্গীরণ ঘটে, অর্থাৎ হয় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। তাহলে যদি রাসায়নিক বিক্রিয়ার কারণে তাপের শোষণ বা উদ্গীরণ হয়, অর্থাৎ তাপ উৎপন্ন হয় অথবা শোষণ হয়, তাহলে সেক্ষেত্রে কতটুকু তাপ গ্রহণ করলো বা কতটুকু তাপ বর্জন করলো সেই মানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। কেন? কারণ হচ্ছে সেখানে ওই দুটি বস্তু ছাড়াও, অর্থাৎ যে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে সেই দুটি বস্তু ছাড়াও তাপের অন্যান্য আরও কি আছে, উৎস আছে, এবং সেই উৎসটা হচ্ছে কি, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া। তাই এটা হতে পারবে না। এবং 3 নাম্বার আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে বস্তুদ্বয় পরস্পরের মধ্যে দ্রবীভূত হতে পারবে না। পরস্পর দ্রবীভূত হতে পারবে না। কেন পরস্পর দ্রবীভূত হতে পারবে না? কারণ হচ্ছে আমরা যখনই কোনো একটি বস্তু কতটুকু তাপ গ্রহণ করলো বা কতটুকু তাপ বর্জন করলো এটা যখন আমরা নির্ণয় করব, তখন সেই হিসেবে অর্থাৎ নির্ণয়ের সময়, গণনার সময় আপেক্ষিক তাপ এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা সম্পর্কে আমরা পড়েছি যে কোনো পদার্থ, একক ভরের কোনো পদার্থর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা উষ্ণতা বৃদ্ধিও হতে পারে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করার সময় যেটুকু তাপ গ্রহণ করবে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য, অথবা একক ভরের কোনো বস্তু উষ্ণতা একক পরিমাণ কমানোর জন্য যেইটুকু তাপ সেই বস্তু বর্জন করবে। ঠিক আছে, তাহলে এই যে ভরের ব্যাপারটা, অর্থাৎ বস্তুর কতটুকু ভর এখানে ক্রিয়াশীল থাকছে তাপ গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে, কতটুকু ভর নিয়ে আমরা কাজ করছি, সেই আলোচনাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বা সেই মানটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, যার জন্য বস্তুদ্বয় পরস্পরের মধ্যে কি হতে পারবে না, দ্রবীভূত হতে পারবে না। এবং আরও একটা ব্যাপার যে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রেও তাপের শোষণ বা উদ্গীরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার জন্য যদি এমনভাবে বস্তুদেরকে আমরা রাখতে পারি যেখানে বস্তুদ্বয় একটি বদ্ধ সংস্থায় থাকবে, অর্থাৎ বস্তুদ্বয় নিজেদের মধ্যে ছাড়া পরিবেশের সঙ্গে তাপের কোনো আদান প্রদান ঘটবে না, বস্তুদ্বয় পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকবে এবং বস্তুদ্বয় পরস্পরের মধ্যে দ্রবীভূত হবে না, এই 3টে শর্ত যদি আমরা মেনে চলতে পারি বা এই 3টে শর্ত যদি আমি পূরণ করাতে পারি সেই বস্তুদের দিয়ে, তবেই আমরা ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগ করতে পারবো।
তাহলে এখন আসি আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা কি সেটা আমরা জানবো। ক্যালোরিমিতির মূলনীতি হলো, দেখো বলা হচ্ছে ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে রাখি, ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে রাখি তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে এবং সেই আদান প্রদানটা কতক্ষণ হবে, যতক্ষণ না পর্যন্ত বস্তুদ্বয় তাপীয় সাম্যে পৌঁছাবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বস্তুদ্বয়ের উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতায় এসে পৌঁছাবে। অর্থাৎ উষ্ণ বস্তু তাপ বর্জন করতে করতে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করতে করতে এমন একটা উষ্ণতায় পৌঁছে যাবে যেখানে পরস্পরের উষ্ণতা সমান হয়ে যাবে, তখন আর তাপের আদান প্রদানটা হবে না। তাহলে এবং বাকি যে শর্তগুলো আমরা বললাম সেই শর্তগুলো যদি পূরণ করে থাকে বস্তু, অর্থাৎ পারিপার্শ্বিকের সঙ্গে যদি বস্তুর দ্বয়ের তাপের আদান প্রদান না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে আমরা কি বললাম, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু হলো শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। আচ্ছা, তাহলে এবার এই গণনাটা আমরা একটু দেখব, বা গণনার জন্য প্রয়োজনীয় সমীকরণ আমরা এখানে লিখব। তো এই গণনার জন্য প্রয়োজনীয় সমীকরণ লেখার আগে আরেকটা হিসাব আমরা করব, সেটা হলো, দেখো আমরা আপেক্ষিক তাপ পড়ার সময় এটা পড়েছিলাম যে এম ভরের কোনো বস্তুর উষ্ণতা ডেল্টা থিটা পরিমাণ পরিবর্তন করার জন্য যদি প্রয়োজনীয় তাপ আমার এইচ হয়, অর্থাৎ সেটা গৃহীত তাপও হতে পারে অথবা বর্জিত তাপও হতে পারে, তাহলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হবে H/m ডেল্টা থিটা, যেটাকে আমরা বলেছিলাম ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট বা এস দ্বারা এটাকে আমরা শনাক্ত করেছিলাম। তাহলে এস ইকুয়ালস টু আমরা পাচ্ছিলাম H/m ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই এইচ হচ্ছে কি গৃহীত বা বর্জিত তাপ, অর্থাৎ উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি এইচ হয়, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ms ডেল্টা থিটা। তাহলে এই সমীকরণটা আমরা কেন বের করলাম, কারণ এই সমীকরণটা আমাদের কাজে লাগবে কখন, যখন আমরা ক্যালোরিমিতিতে গৃহীত তাপ বা বর্জিত তাপটা হিসেব করব বা গণনা করব, সেই ক্যালকুলেশনে আমাদের এই সমীকরণটা প্রয়োজন হবে। তাই আমি এখানে এই সমীকরণটা আগে দেখিয়ে রাখলাম। এবার আমরা দেখি ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগের ক্ষেত্রে গণনাটা কেমন হবে। আমরা ধরে নিচ্ছি দুটি বস্তু, একটি বস্তু হচ্ছে এ বস্তু, তাহলে আমরা ধরে নিলাম এ বস্তুর ভর ধরে নিলাম m1, আপেক্ষিক তাপ S1 এবং প্রাথমিক উষ্ণতা θ1। ঠিক আছে, ঠিক একই রকম আরেকটি বস্তু, সেটি হলো বি বস্তুর ভর ধরে নিলাম m2, আপেক্ষিক তাপ S2 এবং প্রাথমিক উষ্ণতা θ2। ঠিক আছে, যেখানে আমরা বলছি θ1 ইজ গ্রেটার দেন θ2, অর্থাৎ এ বস্তুটি হচ্ছে উষ্ণ বস্তু, অর্থাৎ এ বস্তুর তাপমাত্রা বেশি, এবং বি বস্তুটি হচ্ছে শীতল বস্তু, অর্থাৎ বি বস্তুর উষ্ণতা কম বা তাপমাত্রা কম। তাহলে আমরা যদি স্টেটমেন্টটা এভাবে লিখি, এ ও বি তার আগে আমরা লিখে রাখবো এখানে θ1 ইজ গ্রেটার দেন θ2। এবার আমরা লিখব
এ ও বি বস্তু দুটিকে একটি বদ্ধ সংস্থায় পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে তাহলে কি বললাম, এ এবং বি বস্তু দুটিকে একটি বদ্ধ সংস্থায় পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে কি করবে দেখো, যেহেতু θ1 ইজ গ্রেটার দেন θ2, যেহেতু θ1 ইজ গ্রেটার দেন θ2 অর্থাৎ এ বস্তুর উষ্ণতা বি বস্তুর থেকে বেশি, তাই এ বস্তু তাপ বর্জন করবে, এ বস্তু তাপ বর্জন করবে এবং বি বস্তু তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এ বস্তু তাপ বর্জন করবে এবং বি বস্তু তাপ গ্রহণ করবে। কেন? যেহেতু এ বস্তুর উষ্ণতা বেশি তাই এ বস্তু তাপ বর্জন করবে, আর বি বস্তুর যেহেতু উষ্ণতা কম তাই বি বস্তু তাপ গ্রহণ করবে। আচ্ছা, ধরে নিই বা ধরি মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা, মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা অর্থাৎ এই যে তাপের গ্রহণ বর্জনটা ঘটবে, এই তাপের গ্রহণ বর্জনের মাধ্যমে একটা সময় গিয়ে তারা একটা উষ্ণতায় উপনীত হবে যখন আর তাপের গ্রহণ বর্জন হবে না। এটাকে বলছি আমরা মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা। এই মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হচ্ছে থিটা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে থিটা অবশ্যই θ1 এর থেকে ছোট হবে কিন্তু θ2 এর থেকে বড় হবে। কেন? কারণ এখানে এ বস্তুর উষ্ণতা কমছে, যখন একসঙ্গে রাখা হয়েছে তাপের আদান প্রদান হচ্ছে, আর বি বস্তুর উষ্ণতা বাড়ছে। তাহলে এ বস্তুর উষ্ণতা কমতে কমতে এবং বি বস্তুর উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে এরা একটা উষ্ণতায় চলে আসবে, সেটা হচ্ছে থিটা। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা কি করব দেখা যাক। আমাদের গণনাতে আমরা কি পাই। প্রথম অবজারভেশন বা ফার্স্ট অবজারভেশনে আমরা পেলাম এ বস্তুর উষ্ণতা θ1 থেকে থিটাতে নেমে আসতে, এ বস্তুর উষ্ণতা θ1 থেকে থিটাতে নেমে আসতে এ বস্তু দ্বারা বর্জিত তাপ, তাহলে এ বস্তু দ্বারা বর্জিত তাপ কি হবে? এ বস্তু দ্বারা বর্জিত তাপ হবে H1, H1 ইকুয়ালস টু হবে M1 S1 ডেল্টা থিটা। তাহলে এখানে ডেল্টা থিটার মানটা কত হবে দেখো, θ1 মাইনাস থিটা। কেন? কারণ θ1 থেকে থিটাতে নেমে এসছে, যেহেতু এ বস্তু তাপ বর্জন করেছে। আর অবজারভেশন 2তে আমরা পাচ্ছি বি বস্তুর উষ্ণতা θ2 থেকে থিটাতে উন্নীত হতে, কারণ এখানে উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে বি বস্তুর। তাহলে θ2 থেকে থিটাতে উন্নীত হতে বি বস্তু দ্বারা গৃহীত তাপ H2 ইকুয়ালস টু আমরা পাবো M2 S2 ডেল্টা থিটা। তাহলে ডেল্টা থিটার মান এখানে কত হবে? এটা হবে থিটা মাইনাস θ2। কেন? কারণ এখানে এ বস্তুর উষ্ণতাটা কমেছে, বি বস্তুর উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে, মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা পেয়েছি আমরা থিটা। তার মানে অবশ্যই থিটা এ বস্তুর প্রাথমিক উষ্ণতা থেকে ছোট হবে কিন্তু বি বস্তুর প্রাথমিক উষ্ণতা থেকে বড় হবে, তাই এখানে এটা হবে থিটা মাইনাস θ2। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি বলতে পারি? ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা বলতে পারি গৃহীত তাপ সমান
বর্জিত তাপ, বা বলতে পারি বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে এখান থেকে আমরা পাবো H1 ইকুয়ালস টু H2, সুতরাং M1S1 থিটা 1 মাইনাস থিটা ইকুয়ালস টু M2S2 থিটা মাইনাস থিটা 2। ঠিক আছে, M2S2 থিটা মাইনাস থিটা 2। তাহলে দেখো এই সমীকরণটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ M1S1 থিটা 1 মাইনাস থিটা ইকুয়ালস টু M2S2 থিটা মাইনাস থিটা 2, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা কি কি বের করতে পারবো? যদি কোনো গাণিতিক সমস্যায় আমাকে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা বের করতে বলে, তাহলে থিটা, এই থিটার মানটা আমি বের করতে পারবো। যদি এ এবং বি যে কোনো একটি বস্তুর আপেক্ষিক তাপ জানতে চাই, অর্থাৎ একটি বস্তুর আপেক্ষিক তাপ আমাকে বলে দেওয়া থাকলো আর একটি বস্তুর আপেক্ষিক তাপ অজানা থাকলো প্রশ্নে, তাহলে সেই ক্ষেত্রে এই S1 বা S2 যে কোনো একটির মান আমরা নির্ণয় করতে পারবো। আবার আমরা এ এবং বি বস্তুর ভর, অর্থাৎ কতটুকু পরিমাণে মেশানো হলো সেটা যদি বলে দেওয়া না থাকে, ধরো একটি বলে দেওয়া আছে একটি বলে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে M1 বা M2 যে কোনো একটি আমরা বের করতে পারবো। তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পেলাম আমরা প্রথমত গৃহীত তাপ বর্জিত তাপ তো অবশ্যই বের করতে পারছি বা নির্ণয় করতে পারছি, সেই সাথে সাথে আরও একটা ব্যাপার আমরা নির্ণয় করতে পারছি, আরও তিনটে ব্যাপার নির্ণয় করতে পারছি। একটা হচ্ছে মিশ্রণের উষ্ণতা, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা কত হবে সেটা বের করতে পারবো। এ বা বি যে কোনো একটি বস্তুর যদি আপেক্ষিক তাপ অজানা থাকে তাহলে সেটাও আমরা নির্ণয় করতে পারবো, এবং এ বা বি যে কোনো একটি বস্তুর ভর যদি অজানা থাকে সেটাও আমরা নির্ণয় করতে পারবো। এই পর্যায়ে আমরা কতগুলো টার্ম নিয়ে আলোচনা করব বা আরও কিছু বেসিক বিষয় সম্পর্কে জানব। তার মধ্যে প্রথমে আমরা জানব সম্পৃক্ত বাষ্প এই ব্যাপারটা কি এবং সম্পৃক্ত বাষ্পচাপ কি। তো প্রথমে আমরা আগে দেখি সম্পৃক্ত বলতে কথাটার অর্থ কি বোঝাতে চেয়েছে। দেখো, আমরা সকলেই জল খাওয়ার জন্য জলের বোতল ব্যবহার করি। তো প্রত্যেকটা জলের বোতলেরই একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, যে ধারণ ক্ষমতার বেশি জল ওই বোতল ধারণ করতে পারবে না, তাই তো? তাহলে ওই জলের বোতল যদি পরিপূর্ণভাবে পূর্ণ থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি কানায় কানায় যদি পূর্ণ থাকে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলছি সম্পৃক্ত অবস্থা। ঠিক আছে, অর্থাৎ যার বেশি মানে যার যতটুকু ধারণ ক্ষমতা সে টোটালটাই যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে আমরা বলছি সম্পৃক্ত অবস্থা। আর তাহলে অসম্পৃক্ত অবস্থা মানে কি? অসম্পৃক্ত অবস্থা মানে হলো ওই বোতলের যতটা ধারণ ক্ষমতা আছে তার থেকে কম জল যদি থাকে ওই বোতলে, অর্থাৎ তুমি কিছুটা জল খেয়ে নিলে, কিছুটা জল খেয়ে নেওয়ার পরের যে অবস্থাটা তৈরি হবে, অর্থাৎ আগে যেটা কানায় কানায় পূর্ণ ছিল এখন কিছুটা ফাঁকা আছে বা কিছুটা খালি আছে, অর্থাৎ সে পূর্ণ হওয়ার জন্য আরও জল কি করতে পারবে, নিতে পারবে বা ধারণ করতে পারবে, এরকম যে অবস্থাটা সেই অবস্থাটাকে আমরা বলছি অসম্পৃক্ত অবস্থা। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই দুটি টার্ম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে সহজ কথায় সম্পৃক্ত মানে হচ্ছে যদি ধারণ ক্ষমতা যতটুকু সেই পরিমাণই যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা। আর অসম্পৃক্ত অবস্থা হচ্ছে ধারণ ক্ষমতা যতটুকু ততটুকু যদি পূর্ণ না থাকে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত অবস্থা। তাহলে এবার আমরা দেখি সম্পৃক্ত বাষ্প ব্যাপারটা কি। দেখো, সম্পৃক্ত বাষ্প হলো কোনো আবদ্ধ স্থানে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। এবার কথা হচ্ছে জলীয় বাষ্পটা আসলে থাকে কিভাবে সেটা আগে আমরা বুঝি। দেখো, বায়ুর যে কণাগুলো আছে, বায়ুর কণা বলতে আমরা কি বুঝি? বায়ুর কণা বলতে আমরা বুঝি অক্সিজেন কণা, হাইড্রোজেন কণা, নাইট্রোজেন কণা, কার্বন ডাইঅক্সাইড কণা, সালফার ডাইঅক্সাইড কণা, এরকম আরও অসংখ্য কণা যেগুলোকে বা অসংখ্য অণু যেগুলোকে আমরা বলছি বায়ুর কণা বা বায়ুর অণু। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে বায়বীয় অবস্থায় পদার্থের মধ্যে দূরত্বটা অনেকটা বেশি থাকে।
তাহলে এই অণুগুলো অর্থাৎ এই অক্সিজেন অণুর সঙ্গে অপর অক্সিজেন অণুর বা এই অক্সিজেন অণুর সঙ্গে বাকি যে কোনো অণুর এরা একসঙ্গে বায়ুতে থাকলেও এদের মধ্যে অনেকটা কি থাকে, দূরত্ব থাকে, এবং সেই দূরত্বগুলোকে দখল করে কে? সেই দূরত্বগুলোকে দখল করে H2O গ্যাসিয়াস স্টেজ, বা এটাকে আমরা বলছি বাষ্প, এটাকে আমরা বলছি জলীয় বাষ্প। ঠিক আছে, তাহলে এই যে বায়ুর অণুগুলোর মধ্যে যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানে অবস্থান করে কে? জলীয় বাষ্প। এবার কথা হলো, যদি কোনো একটা আবদ্ধ স্থানের বায়ু, মনে করো তুমি যে ঘরে এখন বসে আছো সেই ঘরের জানলা দরজা সবগুলো তুমি অফ করে দিলে বা বন্ধ করে দিলে, এবং ভেন্টিলেশনের যে জায়গাটা আছে সেটাও তুমি অফ করে দিলে, অর্থাৎ তোমার যে ঘরে তুমি বসে আছো সেই ঘর থেকে বায়ু অন্য কোথাও যেতে পারছে না, বা অন্য কোথাও থেকে বায়ু তোমার ঘরে আসতে পারছে না। তাহলে এই ধরনের একটা আবদ্ধ স্থানে তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের একটা নির্দিষ্ট আয়তন আছে, তাহলে সেই ঘরের যে বায়ুটা আছে সেই বায়ুর আয়তনও হবে তোমার ঘরের আয়তনের প্রায় সমান, অর্থাৎ যেই আসবাবপত্রগুলো আছে সেগুলোর আয়তন বাদ দিয়ে বাকি যা ফাঁকা স্থান আছে সেই ফাঁকা স্থানের আয়তনের সমান আয়তন বায়ু তোমার ওই রুমে আছে। এবার সেই বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারার কথা, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে তাহলে ওই রুমের বায়ুটাকে আমরা বলবো সম্পৃক্ত অবস্থা, বা ওই রুমের যে বাষ্পটা সেটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। অর্থাৎ সর্বোচ্চ, অর্থাৎ এই বায়ুর অণুগুলো বা একটা আবদ্ধ স্থানে একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, অর্থাৎ এই বায়ুর অণুগুলো সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্পকে ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত বাষ্প। এবং সেই সম্পৃক্ত বাষ্প যে চাপটা প্রয়োগ করবে, বায়ুর যেরকম চাপ থাকে তাহলে বাষ্পেরও কি থাকবে? চাপ থাকবে। তাহলে সেই পরিমাণ, অর্থাৎ সেই সম্পৃক্ত জলীয় বাষ্প যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। আর ঠিক এর উল্টো অবস্থাটা, অর্থাৎ কোনো আবদ্ধ স্থানে একটি নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। এবং এই অসম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে দেখো, আবার এই প্রথম চারটে টার্ম আমরা বলছি। একটাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প, একটাকে বলছি সম্পৃক্ত বাষ্প এবং সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে দেখো, সম্পৃক্ত বাষ্প কি? কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে উপস্থিত, তাহলে সেই বাষ্পটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প, এবং এই সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। আর কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারার কথা সেই পরিমাণ জলীয় বাষ্প যদি না থাকে তাহলে সে স্থানের বাষ্পকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প, এবং এই অসম্পৃক্ত বাষ্প যে চাপটা প্রয়োগ করে সেটাকে বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। এবার আসি আমরা পরম আর্দ্রতা। এই পরম আর্দ্রতা বলতে আমরা কি বুঝি? এই পরম আর্দ্রতা হলো 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে বলা হচ্ছে ওই স্থানের পরম আর্দ্রতা। 1 ঘনমিটার মানে কি? অর্থাৎ আমরা যদি এমন একটা ঘনক নিই, যেই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই হচ্ছে একক পরিমাণ, অর্থাৎ 1 মিটার করে। এটা দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থও আমি নিলাম 1 মিটার, আবার উচ্চতাটাও নিলাম কত? এই উচ্চতাটাও নিলাম 1 মিটার। তাহলে এরকম একটা ঘনক আমরা পাবো, এবং এই ঘনকের মধ্যে থাকা বায়ুর আয়তনও হবে কত?
1 মিটার কিউব, তাহলে এটাকে আমরা বলছি 1 ঘনমিটারের একটা জায়গা বা 1 ঘনমিটারের আয়তন। তাহলে এই 1 ঘনমিটার আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্পকে, কোনো স্থানের 1 ঘনমিটারে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেই পরিমাণ জলীয় বাষ্পকে আমরা বলবো ওই স্থানের পরম আর্দ্রতা। এবার আমরা আরেকটা টার্ম জানবো, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতা কথাটার অর্থ কি দেখো। পরম আর্দ্রতা অর্থাৎ আমরা জেনেছিলাম যে প্রতি ঘনমিটারে বা প্রতি একক আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে আমরা বলছি পরম আর্দ্রতা। আর এই আপেক্ষিক আর্দ্রতা হলো, আপেক্ষিক আর্দ্রতাকে আমরা এইভাবে দেখো, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ু সম্পৃক্ত থাকা অবস্থায় যে জলীয় বাষ্প থাকে তার ভরের যে অনুপাত সেটাকে আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। এটা একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা ধরে নিলাম যে ধরো 10 সেন্টিমিটার কিউব, এটা একটা আনুমানিক মান, মানে এটা কোনো পরীক্ষালব্ধ মান নয়, এটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলছি যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 সেন্টিমিটার কিউব আয়তনের বায়ুতে জলীয় বাষ্প আছে ধরে নিলাম আমরা 70 গ্রাম। ঠিক আছে, জলীয় বাষ্প আছে ধরে নিলাম 70 গ্রাম। আর এই যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই 10 সেন্টিমিটার কিউব বায়ুকে যদি সম্পৃক্ত অবস্থায় থাকতো তাহলে জলীয় বাষ্প থাকতে হতো 100 গ্রাম। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 সেন্টিমিটার বায়ুতে যদি 100 গ্রাম জলীয় বাষ্প থাকে তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু বা সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, সম্পৃক্ত বায়ু। তাহলে এখন দেখো, এই যে বায়ুতে উপস্থিত কোনো একটি উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর হচ্ছে ওই একই উষ্ণতায় একই আয়তন সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের যে অনুপাত সেটাকে আমরা বলছি ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। তো এখানে দেখো, তাহলে আপেক্ষিক আর্দ্রতা এটাকে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, প্রকাশ করতে পারি। ভরের মাধ্যমে প্রকাশ করতে পারি, এছাড়াও যেমন এটাকে আমরা শতকরাতে প্রকাশ করতে পারি বা শতকরাতে এটাকে সাধারণত প্রকাশ করা হয়। তাহলে কোনো স্থানে যদি আপেক্ষিক আর্দ্রতা আমরা বুঝি লেখা থাকে যে 70%, তাহলে আমরা বুঝবো যে ওই স্থানের বায়ু সম্পৃক্ত হওয়ার জন্য ওই উষ্ণতায় এবং ওই নির্দিষ্ট আয়তনের বায়ু সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার 70% ওই বায়ুতে বর্তমানে কি আছে, উপস্থিত আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তন সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, তো কোনো বই এখানে লেখা আছে ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, তো এখন এই যে প্রয়োজনীয় শব্দটা কখনো কখনো কনফিউশন তৈরি করে। প্রয়োজনীয় শব্দটার অর্থ অনেক সময় এরকম দাঁড়ায় যে, আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে যদি 100 গ্রাম
জলীয় বাষ্প থাকতো তাহলে সেটা সম্পৃক্ত হতো, আর 70 গ্রাম এখন উপস্থিত আছে। তো মূলত আসলে এই 70 গ্রাম বাই 100 গ্রাম এইটাই আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করে। কিন্তু যখন আমরা বলি বা কোনো কোনো বই লেখা আছে যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, তাহলে তখন আবার অনেক সময় এরকম একটা কনফিউশন হয় যে 70 গ্রাম তো আছে, তার মানে আর প্রয়োজন হচ্ছে 30 গ্রাম, তাহলে 70 গ্রাম বাই হয়তো 30 গ্রাম হবে, কিন্তু না, আসলে এটা হবে না। ঠিক আছে, এটা সঠিক, অর্থাৎ হবে 70 গ্রাম বাই 100 গ্রাম। এখানে প্রয়োজনীয় শব্দটা দ্বারা কোনো কোনো বইয়ে কনফিউশন তৈরি হয়ে গেছে, তো এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং এটা সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। ঠিক আছে, তাহলে ওই উষ্ণতায় ওই আয়তন সম্পৃক্ত বায়ুতে এটা হবে সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, প্রয়োজনীয় জলীয় বাষ্পের বা ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর যদিও বা লেখা থাকে, তাহলেও তোমরা এই ব্যাপারটাকেই বুঝে নেবে। অর্থাৎ বোঝাতে চেয়েছে যে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে আর ওই বায়ুতে কতটুকু জলীয় বাষ্প থাকলে সেটা সম্পৃক্ত হতো, এই দুটো ভরের যে অনুপাত সেটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হচ্ছে। প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর বলতে তোমরা এটা বুঝবে না যে 70 গ্রাম তো আমার আছে আর 100 হওয়ার জন্য 30 প্রয়োজন বা 30 গ্রাম দরকার, তার মানে অর্থাৎ 70 বাই 30 হবে, এমনটা কিন্তু নয়, এমনটা হবে না, এটাই হবে। ঠিক আছে, এবার দেখো এই আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি। যেমন একটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর দ্বারা, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার দেখো এই জলীয় বাষ্পের ভরের সঙ্গে যদি আমি অভিকর্ষ ত্বরণ এবং এখানেও যদি অভিকর্ষ ত্বরণকে গুণ করে দিই, তাহলে এই যে ভর ইন্টু ত্বরণ, এই ভর ইন্টু ত্বরণকে আমরা বলতে পারি ওজন, তাই তো? তাহলে ভর ইন্টু ত্বরণকে আমরা বলতে পারি কি? ওজন। তাহলে এখানেও সেম, ভর ইন্টু ত্বরণকে আমরা বলতে পারি ওজন। তাহলে এইভাবেও আমরা বলতে পারি, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ওজন ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ওজন। অর্থাৎ ভরের পরিবর্তে ওজনের মাধ্যমেও বা ভরের অনুপাতের পরিবর্তে ওজনের অনুপাতের মাধ্যমেও আমরা আপেক্ষিক আর্দ্রতাকে সংজ্ঞায়িত করতে পারি। এছাড়া আরও একটা পদ্ধতিতে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে কেমন দেখো, মনে করো এখানে আমি এই যে ভর এবং ওজনের ক্ষেত্রে আবার এটাকে ভরে নিয়ে আসলাম, অর্থাৎ জি ক্যান্সেল করে দিলাম, তাহলে এটা আবার চলে আসলো কিসে? ভরে চলে আসলো। এবার এখানে যে নির্দিষ্ট আয়তনের কথা আমরা বলছি, এই নির্দিষ্ট আয়তনটাকে মুছে দিয়ে আমি বললাম ভি আয়তন। ঠিক আছে, তাহলে এখানেও ওই আয়তন, ওই কথাটা মুছে দিয়ে আমি বললাম ভি আয়তন। তাহলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে দেখো, যে নির্দিষ্ট উষ্ণতায় ভি আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ভি আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে এখন উপর এবং নিচে অর্থাৎ লবে এবং হরে বা নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে আমি যদি ভি দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ এই লবকেও আমি ভি দ্বারা ভাগ করলাম, হরকেও আমি ভি দ্বারা ভাগ করলাম, তাহলে ভি বাই ভি মানে হয়ে যাবে 1, তার মানে এটা চলে আসবে একক আয়তন। আবার এখানেও ভি বাই ভি মানে চলে আসবে 1, অর্থাৎ এখানেও চলে আসবে একক আয়তন। তাহলে দেখো নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, অর্থাৎ এই যে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এটা মানে তো হচ্ছে জলীয় বাষ্পের ঘনত্ব, তাই না? এই একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভর কথাটা না বলে আমি তো বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই, এখানেও সেম একই রকমভাবে আমরা বলতে পারি ওই উষ্ণতায় একক আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই কথাটাকে না বলে আমি বলতে পারি ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ঘনত্ব। কারণ একক আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে ভরটা আমরা পাচ্ছি, প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর একক আয়তন
প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরকে আমরা বলতে পারি প্রয়োজনীয় জলীয় বাষ্পের ঘনত্ব, তাই তো। তাহলে দেখো আমরা এই যে ঘনত্বের মাধ্যমেও অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ঘনত্ব, ওই নির্দিষ্ট উষ্ণতায় কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ঘনত্ব, এই টার্মের মাধ্যমেও আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতাকে আমরা তিনভাবে প্রকাশ করলাম। একটা হচ্ছে উপস্থিত নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে ভরের মাধ্যমে একবার প্রকাশ করলাম, এরপরে আবার আমরা প্রকাশ করলাম ভরকে জি দ্বারা গুণ করলে উপরে নিচে এটা হয়ে যাবে ওজন। তখন আমরা বলবো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ওজন ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ওজন। তাহলে ওজনের অনুপাতের মাধ্যমে বললাম। আবার আমরা বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই ওই উষ্ণতায় একক আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, অর্থাৎ ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ঘনত্ব। এই ঘনত্বের অনুপাতের মাধ্যমেও কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা তিনভাবে আপেক্ষিক আর্দ্রতাকে সংজ্ঞায়িত করলাম বা তিনভাবে আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করলাম। এবার দেখো শিশিরাঙ্ক ব্যাপারটা কি। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি দেখো, শিশিরাঙ্ক তাহলে আমরা কি বলেছি, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য একটা নির্দিষ্ট ভর প্রয়োজন, তাই তো। তাহলে যদি অসম্পৃক্ত থাকে ওই স্থানের বায়ু, তাহলে হয় আমাকে আরও নতুন জলীয় বাষ্প নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় জলীয় বাষ্পটা যুক্ত করে দিতে হবে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করার জন্য। অথবা যদি ব্যাপারটা এমন হয়, দেখো মনে করো কোনো একটা রুমের উষ্ণতা বা কোনো একটা স্থানের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। এবার ওই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য জলীয় বাষ্প প্রয়োজন ছিল আমার 200 গ্রাম। তার মধ্যে উপস্থিত, এটা হচ্ছে প্রয়োজন 200 গ্রাম, প্রয়োজন না মানে যদি 200 গ্রাম থাকে তাহলে সম্পৃক্ত হবে, কিন্তু আছে কতটুকু, উপস্থিত আছে 150 গ্রাম। তার মানে ওই স্থানের বায়ু তো সম্পৃক্ত নয়, ওই স্থানের বায়ুটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু, তাই তো, অসম্পৃক্ত বাষ্প। তাহলে দেখো আমি বললাম কোনো একটা রুমে 25 ডিগ্রি সেলসিয়াসে যখন থাকে, ওই রুমের আয়তনের যদি আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প বলতে চাই, তাহলে আমার জলীয় বাষ্প প্রয়োজন বা জলীয় বাষ্প উপস্থিত থাকা দরকার ছিল 200 গ্রাম, কিন্তু আছে 150 গ্রাম, ঠিক আছে। এবার উষ্ণতা যদি কমতে থাকে, ব্যাপারটা ভালো করে বুঝে নাও, উষ্ণতা যদি কমতে থাকে তাহলে অণুগুলো অর্থাৎ বায়ুর অণুগুলো কাছাকাছি চলে আসবে। একটু ভালো করে খেয়াল করো, উষ্ণতা যখন বেশি থাকবে বায়ুর অণুগুলো দূরে দূরে থাকবে। তাহলে বায়ুর অণুগুলো যদি দূরে দূরে থাকে, তখন বায়ুর অণুগুলোর মধ্যে যে ফাঁকা স্থানটা থাকবে সেই ফাঁকা স্থানের পরিমাণটা বেশি থাকবে, বেশি পরিমাণ জলীয় বাষ্প সেখানে অবস্থান করতে পারবে। মনে করো একটা বেঞ্চ, আরও সহজ উদাহরণ দিচ্ছি, একটা বেঞ্চে তোমরা বসবে। এবার সেই বেঞ্চটাতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 5, তার মধ্যে 2 জন বসে আছে। তার মানে কি, মাঝখানে 3 জনের স্থান ফাঁকা আছে, তার মানে ওই 2 জনের মাঝে 3 জন এসে বসতে পারবে। কিন্তু এবার যদি কি করা হয়, বেঞ্চটাকে কেটে ছোট করে ফেলা হয়, তাহলে কি হবে দেখো, ওই যে 2 জন বসে আছে সেই 2 জন কাছাকাছি এসে বসতে হবে। তাহলে সেই 2 জন যদি কাছাকাছি এসে বসে, তাহলে মাঝে কি আর আগের মতো 3 জন বসার জায়গাটা থাকবে না, মাঝের জায়গাটা কমে যাবে। অর্থাৎ অণুগুলো যখন কাছাকাছি চলে আসবে তাদের মাঝের ফাঁকা স্থানটাও কমে যাবে
এবং আগে যে পরিমাণ জলীয় বাষ্প ওই ফাঁকা স্থানগুলোতে থাকতে পারত, এখন আর সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুর অণুগুলোর মাঝের ফাঁকা স্থানে থাকতে পারবে না। তাহলে এবার কি হবে দেখো, তার মানে হচ্ছে সম্পৃক্ত হওয়ার জন্য আগে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হতো, এখন কিন্তু আর সেই পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হবে না। কেন? কারণ হচ্ছে এখানে আয়তনটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বায়ুর আয়তন কমে যাচ্ছে উষ্ণতা কমার সাথে সাথে। তাহলে উষ্ণতা কমার সাথে সাথে বায়ুর আয়তন যদি কমে যায়, তাহলে বায়ুর যে অণুগুলো, সেই অণুগুলো কাছাকাছি চলে আসবে। সেই অণুগুলো কাছাকাছি চলে আসলে সেই অণুগুলোর মাঝের ফাঁকা স্থানটা কমে যাবে এবং জলীয় বাষ্পের আগে যা ধারণ ক্ষমতা ছিল, অর্থাৎ ওই বায়ুগুলো আগে যতটা জলীয় বাষ্পকে ধারণ করতে পারতো, এখন কিন্তু আর সেই পরিমাণ জলীয় বাষ্পকে ধারণ করতে পারবে না। যার জন্য এখন কম পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই কিন্তু এটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে যখন এটা 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও ছিল কত, 150 গ্রামই ছিল জলীয় বাষ্প, কিন্তু বায়ুটা ছিল অসম্পৃক্ত। কেন? কারণ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হতে হলে প্রয়োজন ছিল কত, সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজন ছিল 200 গ্রাম, কিন্তু ছিল কত, 150 গ্রাম। যার জন্য ওইটা বায়ুটা ছিল অসম্পৃক্ত। ঠিক আছে? সেই বাষ্পটা ছিল অসম্পৃক্ত। তাহলে এবার যখন এটা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলো, তখন উপস্থিত 150 গ্রাম দ্বারাই সেটা হয়ে গেল সম্পৃক্ত। তাহলে এই 10 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা বলবো ওই স্থানের শিশিরাঙ্ক। এই 10 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা বলবো ওই স্থানের শিশিরাঙ্ক। তাহলে দেখো শিশিরাঙ্ককে আমরা কীভাবে সংজ্ঞায়িত করছি। শিশিরাঙ্ককে আমরা সংজ্ঞায়িত করছি এভাবে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা কিন্তু বাইরে থেকে কোনো জলীয় বাষ্প কি করিনি, আনিনি, বা বাইরে থেকে কোনো জলীয় বাষ্প এখানে আসেনি। শুধুমাত্র উষ্ণতা পরিবর্তনের কারণে, উষ্ণতা কমে যাওয়ার কারণে এবং বায়ুর আয়তনটা কমে যাওয়ার কারণে তার ধারণ ক্ষমতা কমে গেছে, যার জন্য যতটুকু উপস্থিত আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে গেছে। আগে যেটা অসম্পৃক্ত অবস্থায় ছিল, এখন সেটা চলে এসেছে সম্পৃক্ত অবস্থায়। তাহলে ওই উষ্ণতাটাকেই আমরা বলবো, সেই উষ্ণতাটাকেই আমরা বলবো বায়ুর শিশিরাঙ্ক। ঠিক আছে? অর্থাৎ এই উষ্ণতা থেকে যখন আরও কমে যাবে উষ্ণতা যদি আরও নিচে নেমে আসে, তখন এই পরিমাণ জলীয় বাষ্পও আর ওই স্থানের বায়ু ধারণ করতে পারবে না। তখন কিছু পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ু ছেড়ে দিতে বাধ্য হবে এবং সেই পরিমাণ জলীয় বাষ্প পরস্পরের সঙ্গে ঘনীভূত হয়ে শিশির উৎপন্ন করবে। ঠিক আছে? অর্থাৎ এই উষ্ণতা যদি আরও কমে যায়, 10 থেকে নেমে 9 হলো, 9 থেকে নেমে 8 হলো, এইভাবে যদি উষ্ণতা ক্রমাগত ফল করতে থাকে, 8 থেকে নেমে 7 ডিগ্রি হলো, এভাবে যদি উষ্ণতা কমতে থাকে, তাহলে ওই বায়ুর আয়তন আরও কমতে থাকবে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় থাকা সত্ত্বেও বায়ুর আয়তন যখন আরও কমে যাবে, তখন বায়ুর অণুগুলোর এই পরিমাণ জলীয় বাষ্পকে এখন ধারণ করে আছে, সেই পরিমাণ জলীয় বাষ্প আর ধারণ করতে পারবে না, জলীয় বাষ্প ছেড়ে দেবে। অর্থাৎ ওই ফাঁকা স্থানগুলো থেকে জলীয় বাষ্পটা বেরিয়ে আসবে, মানে বায়ুর অণুগুলোর মধ্যে যে জলীয় বাষ্পটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে এবং তারা বাইরে বেরিয়ে এসে পরস্পরের সঙ্গে ঘনীভূত হয়ে শিশির উৎপন্ন করবে। ঠিক আছে? ওয়াটার ড্রপ উৎপন্ন করবে এবং ওই ওয়াটার ড্রপটা যখন নিচে এসে জমবে, সেটাকে আমরা বলছি শিশির। আচ্ছা, আর কুয়াশা ব্যাপারটা কি? এই যে ওয়াটার ড্রপ, এই ওয়াটার ড্রপটা যখন ভূমি পর্যন্ত নেমে আসতে পারবে না, তার আগেই বায়ুমণ্ডলে ভেসে থাকা ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকবে, তখন সেটাকে আমরা বলবো কুয়াশা। ঠিক আছে?
আমরা আলোচনা করব জলের ব্যতিক্রান্ত প্রসারণ নিয়ে, বা জলের ব্যতিক্রম ধর্মী প্রসারণ, বা যেটাকে বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ কথাটার অর্থ কি দেখো, সাধারণত যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে এদের আয়তন বৃদ্ধি পায়, তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগের পর থেকে আয়তন বৃদ্ধি পাওয়া শুরু হয়। কিন্তু জলের ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ হচ্ছে জলের ক্ষেত্রে দেখা যায় যে 0°C থেকে 4°C পর্যন্ত প্রথমে এখানে আয়তন কমে, ঠিক আছে। এই 4°C পর্যন্ত আয়তন কমার পরে গিয়ে যখন 4 থেকে উপরের দিকে যাব, তখন 4 থেকে উপরের দিকে 5, 6, 7, 5, 6, 7 এরকম ডট 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 যখন এরকম চলতে থাকবে, তখন এখানে গিয়ে আয়তনটা কী পায়? বৃদ্ধি পায়। অর্থাৎ 4°C পর্যন্ত আয়তন কমে 0 থেকে 4°C পর্যন্ত, আর 4-এর উপরে যখন যায় তখন এখানে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই যে দেখো, আয়তন বৃদ্ধি সরাসরি হয়নি। 0 থেকে প্রথমে শূন্য অবস্থায় তো বরফ ছিল, বরফ 0°C বরফ গলে 0°C উষ্ণতার জলে পরিণত হলো। জলে পরিণত হওয়ার পরে প্রথম 4°C পর্যন্ত আয়তনটা কি হলো? কমতে থাকলো, এবং তারপরে গিয়ে আয়তনটা বৃদ্ধি পেল। তাহলে এর সিগনিফিকেন্সটা কি দেখো, এই যে 4°C পর্যন্ত আয়তন কমলো, আয়তন কমার অর্থ কি? আয়তন কমার অর্থ হচ্ছে পদার্থের গঠনকারী অণুগুলো কাছাকাছি আসা। আয়তন কমার অর্থ হচ্ছে কি? পদার্থ গঠনকারী অণুগুলো পরস্পরের কাছাকাছি আসা। তাহলে যদি আয়তন কমে যায়, তাহলে আরেকটা ধর্ম বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ঘনত্ব। দেখো, যেহেতু ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাই আয়তন যদি কমে যায়, অর্থাৎ একটা ভগ্নাংশের হরটা যদি কমতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে ভগ্নাংশের মোট মানটা কি হতে থাকবে? বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু 4°C উষ্ণতায় আয়তন সবচেয়ে কম, তাহলে তার মানে হচ্ছে 4°C উষ্ণতায় ঘনত্ব সবচেয়ে বেশি। তার মানে একক আয়তনে ভরটা সবচেয়ে বেশি। তো একক আয়তনে ভর সবচেয়ে বেশি অর্থ হলো কি? একক আয়তনে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ একক আয়তনে বেশি সংখ্যক অণু ঢুকে গেছে, যেহেতু আয়তন কমে গেছে, যার জন্য ভর মানে অণুর সংখ্যা যেহেতু বেশি হয়ে গেছে, সুতরাং টোটাল ভরটা বেশি হয়ে গেছে, তার মানে ঘনত্বটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। ওকে, তাহলে এবার দেখো, মনে করো এটা হচ্ছে একটা জলাশয়, এটা হচ্ছে একটা জলাশয়, ঠিক আছে। এবার এই জলাশয়ের এটা হচ্ছে উপরিতল, এই জলাশয়ের এটা হচ্ছে উপরিতল। তাহলে এটা যদি জলাশয় হয় এবং এটা যদি উপরিতল হয়, মনে করো বায়ুমণ্ডলের উষ্ণতা হচ্ছে, বা পরিবেশের উষ্ণতা হচ্ছে 10°C। তাইলে এই জলাশয়ের সঙ্গে পরিবেশের তাপের আদান প্রদানের মাধ্যমে এই জলাশয়ের উষ্ণতাটাও, বা উপরে যে তলটা আছে, যে তলটা এই জলের যে স্তরটা বা লেভেলটা পরিবেশের সংস্পর্শে আছে, সেই লেভেলের বা সেই স্তরের উষ্ণতা হয়ে যাবে পরিবেশের উষ্ণতার সমান, অর্থাৎ 10°C। এবার এটা কমে হলো 6°C। তাহলে এটাও তাপের আদান প্রদানের মাধ্যমে এই লেয়ারটার উষ্ণতা হয়ে যাবে কত? এই লেয়ারটার উষ্ণতা হয়ে যাবে 6°C, ঠিক আছে। যখনই এটা 4°C আসবে, তখন কি হবে দেখো, যখনই এই জলের তল বা যে লেয়ারটা পরিবেশের সাথে ডিরেক্ট কন্টাক্টে আছে, সেই লেয়ারটার উষ্ণতা যখনই 4°তে পৌঁছে যাবে, তখন এইটার ঘনত্ব বেশি হওয়ার কারণে এই লেয়ারটা কোথায় নেমে আসবে? নিচে নেমে আসবে, এই লেয়ারটা চলে আসবে নিচে। তাহলে ততক্ষণে উপরের উষ্ণতা আরও কমবে, অর্থাৎ 4-এর থেকে আরও কমে গিয়ে যদি 3 হয়, তাহলে এভাবে দেখো 3 হলে এটাও 3 হবে। তাহলে যখন এটা 3° হবে, তখন সেটা এর ঘনত্ব থেকে এর ঘনত্ব সামান্য একটু কম, যার জন্য এটা তার উপরের লেয়ারে থাকবে, নেমে আসবে। এভাবে করে 2, 1, অর্থাৎ এভাবে করে দেখো, যদি পরিবেশের উষ্ণতা কমতে থাকে, 4, 3, 2, 1, 0 এভাবে যদি কমতে থাকে, তাহলে এই জলাশয়ে এই জলের লেয়ারগুলো বা জলের যে লেভেলগুলো বা স্তরগুলো, জল স্তম্ভের সেই স্তরগুলো এভাবে সজ্জিত হয়ে যাবে। এবার
যখনই 0°C পৌঁছাবে, পরিবেশের উষ্ণতা 0°তে, তখন দেখো একটা লেয়ার, জলেরও একটা লেয়ার থাকবে 0°C, এবং তার উপরের যে লেয়ারটা সেটা হয়ে যাবে 0°C বরফ, সেটা হয়ে যাবে 0°C বরফ। তাহলে 0°C বরফের নিচে একটা স্তর কিন্তু 0°C জল থাকবে, ঠিক আছে? তার নিচে 1 2 3 4 এইভাবে জলের লেয়ারগুলো সজ্জিত হবে। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি হবে দেখো, শীতপ্রধান দেশে বা মেরু অঞ্চলে, অর্থাৎ আমাদের যে উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চল, সেখানে উষ্ণতা সবসময় বেশি থাকে, বা কখনো কখনো কোনো একটা বছরে নির্দিষ্ট একটা সময়ে উষ্ণতা প্রচুর পরিমাণে কমে যায়, যার জন্য কি হয়, সেখানে থাকা জলাশয়গুলোর উপরে একটা মোটা বরফের চাই তৈরি হয় বা মোটা বরফ জমে যায়, একটা স্তর জমে যায়। কিন্তু জলের এই ধর্মের কারণে জলাশয়ের বাকি অংশটা কিন্তু তখনও কি থাকে, জলই থাকে, জল অবস্থাতেই থাকে, অর্থাৎ তরল অবস্থায় থাকে, যার জন্য ওই জলাশয়ে থাকা প্রাণীরা বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে জলজ জীবনে বা জলজ প্রাণীর ক্ষেত্রে বা সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। আশা করছি ভিডিওতে আলোচিত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।